এবং এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক গোড়াস্তায়, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে, তো ধ্বংস হবেই। দাদা, এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায়। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। শিশু রয়েছে শুভেন্দুদা, হাইড্রোলিক ল্যাডার এত কোটি কোটি টাকা খরচ করে কেনা হয়েছে, সেটা নামানোই গেল না, সেটা কাজ করলো না, মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মারা গেলেন। সেই ছবি দেখা গেল উপর থেকে ঝাঁপিয়ে। কে এর উত্তর দেবে? উত্তর কে দেবে? উত্তর কে দেবে? পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে। আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। দাদা, দীঘাতে দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে। হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই। পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে এসছে, 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন। একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে। আর রাহুল যাদব, টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমনের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ, ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি, গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান, যেটা এখন প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে, সেটা যাতে অনুমতি না দেওয়া হয়, তাই তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেছিল। আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা কি করব? তাতে কার্যত রাজ্যের কৌশলীরা বলে এ জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি হিন্দু, মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বললে রাত 9টায় আপনারা শুনানি করে দেন, আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন, কালকে বললে শুনানি। ওটা মুর্শিদাবাদ জ্বলছিল, গুরুত্ব বুঝেই করেন ওরা। এমন অনেক উদাহরণ রয়েছে। আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয়।
রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না। আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে। কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে, কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে, যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না। সর্বানন্দ মহারাজ বলছেন 50 জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু, তাহলেই একমাত্র সনাতনী কার্যক্রমে। এটা একমাত্র বিজেপি পাঠায়। পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন, সেখানে অন্তত 10 জন সাধু যারা উপযুক্ত, তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে। সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন, বাবা বালকনাথের মতো, উমা ভারতীর মতো, সাধ্বী নিরঞ্জনা জ্যোতির মতো, আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাবো। আপনি সুকান্ত মজুমদার আমন্ত্রণ নিয়েও যাচ্ছেন না, কিন্তু দিলীপ ঘোষ তিনি কাল বিভিন্ন আমি সংবাদ মন্তব্য মাধ্যমে জানিয়েছেন যে আমি আপনাকে বরাবর বলেছি, আজকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো। বিরোধী দলনেতা, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। আপনার পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত পোস্টার দেওয়া হচ্ছে বড় সনাতনী শুভেন্দু। হ্যাঁ, ঠিক আছে। আমি মমতা ব্যানার্জির মতো 30 দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেড রোডে, আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। আমি কাউন্সিলর, এমএলএ, এমপি হয়েছি। আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এইরকম কাপড় দিয়ে, এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করিনি। আমি 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 ইফতারে গেছি, ভাত খেয়ে গেছি, এবং টুপি আমি পরিনি। আমি রুমাল মাথায় দিতাম, এবং আমি 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 ছাড়ো, আমি বেলচোরের সম্পর্কে কথা বলছি, এটা উত্তর দিচ্ছে। আমি আপনাকে বলি, আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশগ্রহণ করি। একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে, সকাল থেকে রাত্রি শুভেন্দু নাম ভজে। আমরা হরে কৃষ্ণ নাম ভজি, আর ওরা শুভেন্দু নাম ভজি। আমি ওদেরকে বলছি, আমি ওদের কাউন্ট করি না। বিধানসভায় হারিয়েছি, এখানে লোকসভাতেও হারিয়েছি, আবার 26-এও হারাবো। আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে, এরকম 1000 ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি। মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে, এরকম ছবিও 1000টা আমার কাছে আছে। কংগ্রেস যখন লাথি মেরে তাড়িয়েছিল এই চোর মমতাকে, তখন মহামানব
অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল 98 সালে। অতএব এইসব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে, ওরা ঘর থেকে বেরোতে পারবে না। কাচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। হিন্দি দাদা